ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। চলতি অর্থ বছর শেষ না হতে সব রেকর্ড ভেঙেছে রেমিটেন্স আয়। প্রায় 2 মাস বাকি থাকতে এসেছে প্রায় $25.5 বিলিয়ন, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 28% বেশি। সংশ্লিষ্টরা বলছেন অর্থ বছর শেষে রেমিটেন্স আয় $30 বিলিয়ন স্পর্শ করতে পারে। এর আগে গেল মার্চে মাসভিত্তিক রেমিটেন্সের নতুন রেকর্ড তৈরি হয়। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় রেমিটেন্সের রেকর্ড প্রবৃদ্ধি টেকসই হবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক মাহমুদ হোসেন এফসিএ এবং ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে মাহমুদ হোসেন এফসি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি শুরুতে বলছিলাম, রেকর্ড রেমিটেন্স, রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। বলতে গেলে আসলে অর্থনীতির নানা সংকটের মধ্যে স্বস্তির বিষয় হলো এই রেমিটেন্সই। আসলে কিভাবে দেখছেন বিষয়টা? মাহমুদ হোসেন, আপনারটাই আনমিউট করতে হবে, তাহলে হয়তো আপনার দর্শকরা আপনাকে শুনতে পাবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখুন, বিষয়টা তো সঙ্গত কারণেই স্বস্তি। পার্টিকুলারলি আমরা যদি খেয়াল করি যে বিগত 3-4 বছরে যেভাবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল এবং এই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে যেরকম করে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যে আমরা ইম্পোর্টের অথবা আমাদের যে এক্সিস্টিং যে ইন্টারন্যাশনাল দায় দেনা আছে সেটা কিভাবে পরিশোধ করব, এ নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে আশঙ্কার কথা বলা হচ্ছিল এবং বলা হচ্ছিল বাংলাদেশ পেমেন্টে ফেল করবে, দেউলিয়া হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইয়েরা যে বাংলাদেশের আপনার রেমিটেন্স প্রবাহ বাড়িয়ে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জের রিজার্ভের শুধুমাত্র না, ইভেন রেগুলার পেমেন্টের জন্য যে ক্ষমতায়ন করলেন, এটা কিন্তু নিঃসন্দেহে অভূতপূর্ব, নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং এই জন্য এই যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আপনার একটা সমন্বিত প্ল্যান নিয়েছে এবং সেই সমন্বিত প্ল্যান যেমন পলিসি সাপোর্ট দিয়েছে, আবার এট দ্য সেম টাইম হচ্ছে ইনফরমাল চ্যানেল এর মাধ্যমে যে আপনার আগে রেমিটেন্সটা আসতো, মানে যার মাধ্যমে বাংলাদেশ থেকে মানে ডাবল এজ সোর্ডের মতো দুদিক দিয়ে ক্ষতি হতো। একটা হতো যে আমাদের যে এক্সপোর্ট ভ্যালু এটা আন্ডার ইনভয়েস হয়ে টাকাটা আসতো না এবং তার এগেনস্টে রেমিটেন্সটা ওখানে সেটেল ডাউন হতো, সেটা যেমন থামানো গেছে। এবং এট দ্য সেম টাইম আপনার কিন্তু এই আমার ওয়েজ আর্নার ফরেনে রেমিটেন্স সেটাও কিন্তু বাড়ানো গেছে। তো সব দিক থেকে এটা যেমন স্বস্তির বিষয়, এট দ্য সেম টাইম ডিসিপ্লিন ফিরে আসছে, সেটাও আরেকটা স্বস্তির বিষয়। এবং আপনার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, এটাও আপনার সেলিব্রেট করার মতো বিষয় বলে আমার কাছে মনে হয়। নিশ্চয় আপনি থাকুন আমাদের সাথে। শরীফুল হাসান, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, মাহমুদ হোসেন এফসি স্বস্তি আর সম্ভাবনার কথাগুলো তুলে ধরেছেন। আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাইবো যে রেকর্ড প্রবৃদ্ধি আসলে অর্থনীতিকে কতটা টেকসই করবে বলে মনে করছেন? ধন্যবাদ। আমিও আসলে একমত এবং এটি অবশ্যই ইতিবাচক আমাদের প্রবাসী আয় বাড়া। আমি একটু সহজ করে বলি যে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হচ্ছে আমার প্রবাসী, যাদেরকে আমরা বলি কামলা। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষক, যাদেরকে আমরা বলি চাষা। এই চাষা কামলারা, যাদেরকে আমরা হয়তো কোচা দিয়ে কথা বলি, কিন্তু এই রাষ্ট্রের সবচেয়ে বড় ভিত্তি কিন্তু এই কৃষক, প্রবাসী শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিকরা। তো সেই জায়গায় $25 বিলিয়ন, আপনি দেখবেন অর্থনৈতিক বেশিরভাগ সূচক যেখানে নানান কারণে অগ্রগতি থেমে আছে, সেখানে কিন্তু প্রবাসী আয়টা বাড়ছে। এই বাড়াটা আমি মনে করি যে কোভিড এর সময় একটা রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছিল $24 বিলিয়ন। তারপর গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমছিল। গত বছর 2024 সালের জানুয়ারি থেকে আমাদের এই প্রবাসী আয়টা বাড়া শুরু করেছে। গড়ে প্রায় $2 বিলিয়ন আসছিল, তারপরে $2.5 বিলিয়ন হয়ে আপনারা জানেন যে এই বছরের মার্চে আমাদের রেকর্ড পরিমাণ, মানে পুরো বাংলাদেশের 54 বছর 3.2 আসে। এবং আপনি যেটা বলছেন $25 বিলিয়ন, মূলত আমাদের গত অর্থ বছরে যদি আমরা বলছি 25, কিন্তু আমাদের যদি ক্যালেন্ডার ইয়ার বলি, আমাদের 24 সালে কিন্তু অলরেডি $27 বিলিয়ন চলে আসছে। সেটাও কিন্তু 54 বছরের মধ্যে একটা বড় রেকর্ড। তো আশা করছি আর যেটা আপনি বলছিলেন 28, 29, $30 বিলিয়ন হবে। কিন্তু আসলে একটা দেশের অর্থনীতির মধ্যে রেমিটেন্স রিজার্ভ একটা ভিত্তি। কিন্তু অর্থনীতি যে টেকসই হয়ে যাবে শুধু রিজার্ভ তা তো না। আপনি বিগত সরকার সময় রেমিটেন্স রিজার্ভ আপনার 43-44 বিলিয়ন ডলারও হয়ে গিয়েছিল। তখন আমরা এমন হয়েছিল এই টাকা দিয়ে কি কি কাজে ইউজ করবে সেরকম আলোচনা হচ্ছিল। তো অর্থনীতির ভিত্তিটা আসলে
সেখানে বিনিয়োগ, কর্মসংস্থান, সুশাসন আর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, হ্যাঁ, আপনি আমদানি রপ্তানি সমস্ত কিছুর উপর নির্ভর করে। তো সেই জায়গা থেকে ইন জেনারেলি প্রবাসী আয় বেড়েছে বলি এই বছর বাংলাদেশের অর্থনীতি খুব ভালো হয়ে যাবে, তেমনটা কিন্তু আসলে আমি খুব আহ, মানে আশা করে নিয়ে বলতে পারছি না। বরং বিশ্বব্যাংক থেকে আরম্ভ করে সবাই নানান ধরনের যে বার্তাটা দিচ্ছে, প্রবাবলি আমাদের এই বছরটা অর্থনৈতিক সংকটে যাবে। কিন্তু সেই সংকটের সময়ের মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় আস্থার জায়গা থাকবে হচ্ছে আমার প্রবাসীরা। তারা রেমিটেন্স রিজার্ভ বাড়াচ্ছে। আমার সরকারের কাছে আকুতি থাকবে, যেই মানুষগুলো আপনার এই দুঃসময়ে সবসময় থাকছে পাশে, সেই মানুষগুলোকে যেন আমরা একটু যথাযথ মর্যাদা দিই, দেশে কিংবা প্রবাসে। সেটা কিন্তু আমরা দিই না, যেটা একটু দুঃখজনক। নিশ্চয়, অত্যন্ত দারুণভাবে আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। আপনি থাকুন আমাদের সাথে। মাহমুদ হোসেন এফসি, এবার আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে প্রবাসী আয়টা বেড়েছে আমাদের দেশের রপ্তানির মাধ্যমে, আরএনবি সেক্টর আর প্রবাসী আয়, এই মানে রেমিটেন্স, এই দুইটাই কিন্তু আমাদের অর্থনীতিকে একটা সুসংহত জায়গায় নিয়ে যাচ্ছে নানান সংকটের মধ্যে। যদি এখন তো আসলে আরএনজি সেক্টর নানা সংকটে, দৈব দুর্বিপাকেই যদি বলি, ঘাত প্রতিঘাতের মধ্যে আছে, তার বিপরীতে রেমিটেন্সটাই আমাদেরকে একমাত্র স্বস্তির জায়গায় এনে দিয়েছে। কিন্তু শুধুমাত্র রেমিটেন্স দিয়েই, শরীফুল হাসান যেমনটা এক্সপ্লেন করলেন, যে অর্থনীতির আরো নানা দিক রয়েছে, শুধু এটা দিয়েই, আপনি তো দীর্ঘদিন ধরে ব্যাংকের সাথে কাজ করছেন, পুঁজিবাজারের সাথে আছেন, অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করছেন, কতটা টেকসই হবে আমাদের অর্থনীতি? একই প্রশ্ন যদি একটু ভিন্নভাবে আপনার কাছে রাখি। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি সবচেয়ে যে ব্যাপারটা জোর দিব, যেটা শরীফুল হাসান ভাই বললেন, আমাদের অর্থনীতির প্রধানতম ভিত্তি কিন্তু কৃষি। দেখেন, আমার এখনো কিন্তু জিডিপির ম্যাক্সিমাম পোর্শন আমার কৃষির উপর ডিপেন্ডেন্ট। আপনি দেখেন দেশের যে আপনার খাদ্যের যে প্রয়োজন, খাদ্যদ্রব্যের, সেটা, এবং আমাদের এই যে করোনার টাইমে আমাদের যে প্রবলেমটা হলো অর্থনীতির, অথবা আমরা যদি এই ইউক্রেন অ্যান্ড রাশিয়া কনফ্লিক্টের সময় দেখি, যখন গ্লোবাল সাপ্লাই চেইনে এত বড় একটা ডিসরাপশন হলো, হু হু করে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেল, তখন কিন্তু এই অর্থনীতিকে বা এই মানুষকে বাঁচিয়ে রেখেছে দেশের কৃষিখাত। এবং এই কৃষিখাতের ক্ষেত্রে আমাদের স্বীকার করতে হবে যে বিগত শাসন আমলে অনেক পরিমাণ অনেক জায়গায় আপনার প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হলেও কৃষিখাত একরকম একটা খাত, যে খাতটা কিন্তু চলমান ভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে। এবং এটা কি অবজ্ঞা করা যাবে না এই রেমিটেন্সের কথা চিন্তা করে, ইভেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা চিন্তা করে। আরেকটা যে ব্যাপার আমি বলবো, যেটা শরীফুল হাসান ভাই একদম স্পেসিফিক্যালি কারেক্টলি বললো, যে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের যে ইস্যুটা সবচেয়ে জোরে সোরে সঠিকভাবেই বলা হতো, সেটা হতো যে আমাদের একটা এইজ ডেমোগ্রাফি এবং এমার্জিং মিডল ক্লাস পিপলের একটা উত্থান। এই দুটো ধরে রাখার জন্য যে পরিমাণ শিল্প উন্নয়ন বা শিল্পায়ন হওয়া উচিত, কারণ মানুষকে কিন্তু আপনার হচ্ছে জব দিতে হবে, মানুষকে কিন্তু আপনার হচ্ছে সেই রকম করে যদি বিজনেস করতে হয়, এসএমই বিজনেস, সেখানেও কিন্তু সাপোর্ট করতে হবে। কারণ আপনি দেখেন দেশের জনগোষ্ঠী কত পার্সেন্ট আপনার হচ্ছে এই আপনার গার্মেন্টস অথবা হচ্ছে প্রবাসী শ্রমিক অথবা রেমিটেন্স আর্নার হিসাবে ইনভলভ। বেশিরভাগই কিন্তু এখনো আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন, সেই খাতে কিন্তু বেশি ইনভলভ। তাদেরকে কোনোভাবে ইগনোর করা যাবে না। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো, এবং এই সরকারের সাফল্য যেখানে বলবো, যে আমাদের যে ফাইন্যান্সিয়াল সেক্টর, যেটা যা ইচ্ছে তাই হয়ে গেছিল, যেখানে শুধুমাত্র আপনার লুটপাট হচ্ছিল না, ইভেন টাকা ছাপিয়েও লুটপাট করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আপনার বন্ধ করা গেছে। অ্যাটলিস্ট যে চৌবাচ্চাটা ছিদ্র ছিল, সেই ছিদ্রটা কিন্তু আইডেন্টিফাই হয়ে মোস্টলি আপনার সেই ছিদ্রটা কিন্তু বন্ধ করা গেছে। কারণ আর্থিক সেক্টরে ডিসিপ্লিন, এবং যদি আর্থিক সেক্টরে যদি পাচার রোধ করা না যায়, তাহলে কিন্তু কোনো দেশই যতই উৎপাদন বাড়ুক, যতই প্রবাসী আয় বাড়ুক, যতই আপনার হচ্ছে এক্সপোর্ট আর্নিং হোক, ওই দেশকে কিন্তু বাঁচানো যায় না। তো সেদিক দিয়ে আপনার কিন্তু আর্থিক সেক্টরে একটা অভূতপূর্ব আপনার আমি বলবো রিভলিউশন হয়ে গেছে। তো সেটাইও ডিসিপ্লিন দরকার। এখন আমাদের সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হচ্ছে আমার ট্যাক্স জিডিপি রেশিও, সেটা বাড়ানো দরকার। কারণ আমরা যেদিকে যাত্রা করছি, আমাদের অর্থনীতির যে সাইজ হয়েছে,
আমাদের যদি ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো না যায় তাহলে কিন্তু অর্থনীতি টেকসই হবে না, এবং আমাদের যে সার্ভিস সেক্টরে মেনলি ডিপেন্ডেন্সি, এটা কমিয়ে আমাদের কিন্তু উৎপাদন সেক্টরে অনেক বেশি ডিপেন্ডেন্সি আনতে হবে, এবং আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীকে কিন্তু যথাযথ কর্মের ব্যবস্থা করে দিতে হবে বলে আমার কাছে মনে হয়। এবং নিশ্চয়ই এগুলো হলে নিশ্চয়ই মাহমুদ হোসেন এফসিএ, শরীফুল হাসান, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয় রেমিটেন্সের রেকর্ড প্রবৃদ্ধি টেকসই হবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। শরীফুল হাসান, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি আমরা শুরুতে বলছিলাম, আপনারা দুজন অত্যন্ত দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন, নানা সম্ভাবনার কথা বলেছেন, স্বস্তির জায়গাটাও বলেছেন। কিন্তু একটি বিষয়, এই রেমিটেন্স আহরণের ক্ষেত্রে অন্যান্য প্রতিযোগী দেশগুলো যেখানে স্বল্প জনশক্তিতে অধিক রেমিটেন্স আয় করছে, সে জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে, নিয়ামক হচ্ছে দক্ষ জনশক্তি। সেই জায়গায় আসলে আমাদের কাজ করার কতটা জায়গা রয়েছে এবং এই মুহূর্তে আসলে কতটা কাজ করতে পারবো আমরা? না, ধন্যবাদ। আসলে কতটা প্রয়োজন আছে বা কতটা এটা ছাড়া আমাদের আসলে বিকল্প নাই। আপনি যদি বলেন যে শুধু যদি আমি উদাহরণ দেই, গত 15 বছরেই বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি লোক দেশের বাইরে গিয়েছে। কিন্তু আপনি দেখেন রেমিটেন্স খুব বেশি যে বেড়েছে তা না। শুধু সৌদি আরবে গত 5 বছরে সৌদি আরবেই লোক গেছে 20 লাখের বেশি। সৌদি আরবে 4 বছর আগে রেমিটেন্স আসতো $5.7 বিলিয়ন। তারপর গত অর্থ বছর রেমিটেন্স 3.2। তার মানে 20 লাখ লোক নতুন করে গেল, কিন্তু রেমিটেন্স উল্টো কমলো। তো কাজে এর কারণটা কি? আপনি অনেক জায়গায় ফিলিপিন যেটা আপনি যদি দেখেন, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, এরা এদের 100 জন লোক মানে যেই রেমিটেন্স পাঠায়, আমাদের 10,000 লোক মিলে সেই রেমিটেন্স পাঠায় না। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, এবং আমাদের কর্মীদের আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এত টাকা যে খরচ করেছে যায়, যাওয়ার পর কি হয়? সেজন্য আমি বলছি, আপনি যদি বাজার ধরে দেখেন, শ্রম বাজার ধরে ধরে দেখেন, এই অদক্ষ বাজার, আমরা বলি 3D, সবচেয়ে ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট যে সমস্ত কাজে আমাদের করতে যায় লোকজন, তার ফলশ্রুতিতে হয় কি, এবং রাষ্ট্রের কোনো বিনিয়োগ নেই। এই যে $27 বিলিয়ন গত বছর এসলো, এই অর্থ বছর এখন পর্যন্ত $25 বিলিয়ন, রাষ্ট্রের কিন্তু 1 টাকা বিনিয়োগ নাই। এই লোকটা জমি জমা বিক্রি করে, ধার দেনা করে সে গিয়েছে। কিন্তু তার এত লোক যাওয়ার পরেও মানে বাজার, শ্রম বাজারে যে পরিমাণ লোক যাচ্ছে, রেমিটেন্স কিন্তু আমার $30-35 বিলিয়ন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু অদক্ষ লোকজন যায়, তার খরচের টাকা তুলতে তুলতেই, অফিসিয়াল ডেটা বলছে, আমাদের পরিসংখ্যান ব্যুরো এবং আইএলওর ডেটা, সেই টাকাটা তুলতেই তার 2 বছর লেগে যায়। মানে তার 2 বছর কোনো আয় হয় না বললেই চলে। তো সেই রকম একটা জায়গাতে আমাদের আসলে দক্ষ কর্মী পাঠানোর হচ্ছে কোনো বিকল্প নাই। আমাদের সৌদি আরবে কালকে একজন লোক 10 লাখ টাকা থেকে দিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, কিন্তু সে 10-20 হাজার টাকাতে কোনো একটা প্রশিক্ষণ নেয় না। এই যে জাতিগতভাবে আমরা কালকে বিদেশ চলে যাব, কিন্তু কোনো একটা প্রশিক্ষণ নিব না, সরকারের অনেক প্রশিক্ষণ থাকার পরেও এখান থেকে আমাদের বের হয়ে আসতে হলে, গত 15-20-25 বছর আমরা আলোচনা করছি দক্ষ কর্মী পাঠাবো, দক্ষ কর্মী পাঠাবো, কিন্তু এই জায়গার কোনো উন্নতি নেই। আমি মনে করি বাধ্যতামূলক কারিগরি শিক্ষা যদি আমরা না যাই, আমার দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মানে ছাত্র সংখ্যার বিশ্ববিদ্যালয়, 32 লাখ ছেলে মেয়ে পড়ে। আমাদের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যদি দেখেন, যেই পরিমাণ লাখ লাখ ছেলে মেয়ে আমাদের পড়ে, যেই বিষয় সে পড়েছে সেই বিষয় সম্পর্কে সে জানে না। এইরকম সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আমি মনে করি আমাদের দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা করা উচিত এবং বাধ্যতামূলক করা উচিত। শিক্ষা এটা যেটা বলছেন। জি, একদম কারিগরি শিক্ষা তার কোনো না কোনো জায়গায় করতে হবে। আমি শেষ করি ছোট্ট একটা উদাহরণ দিয়ে। সুইজারল্যান্ডের ট্যুরিস্ট বাসে আমি ঘুরছিলাম, ওরা বলছিল সুইজারল্যান্ড এই যে আজকে এই দেশ, সেটা হয়েছে 3টে H দিয়ে। প্রথম H, হাই হেড, অল্প কিছু মানুষ যারা রাষ্ট্র নিয়ে ভেবেছে। তারপর হচ্ছে হার্ট, ডাক্তার, নার্স, কেয়ার গিভার। কিন্তু মূলত তারা বলছে সুইজারল্যান্ড এই জায়গায় আসছে হ্যান্ড দিয়ে, কারিগরি শিক্ষা দিয়ে। আপনি ইউরোপ আমেরিকা যান, সব ছেলে মেয়ের দরকার নেই আপনি এই নাম কষ্টের সার্টিফিকেটের দরকার নেই। আমি মনে করি আমাদের মানসম্মত শিক্ষা, কারিগরি শিক্ষা, যেন লোক আসলে দক্ষ হয়। আমরা 10 লাখ লোক পাঠায় যে রেমিটেন্স আসবে, দক্ষ 1 লাখ লোক পাঠালে তার চেয়ে বেশি রেমিটেন্স আসতে পারে। নিশ্চয়ই, অসংখ্য দারুণভাবে পর্যবেক্ষণ করেছেন। 3D 3H এর আপনি এতেও তুলে ধরেছেন সবকিছু মিলে। আপনি থাকুন আমাদের সাথে। মাহমুদ হাসান এফসিএ, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই এই জায়গায় দক্ষ জনশক্তির ক্ষেত্রে। দেখুন, দক্ষ জনগোষ্ঠীর তো কোনো বিকল্প নাই। সেটা রেমিটেন্সের জন্য যেমন প্রচন্ড প্রয়োজন, এট দ্য সেম টাইম আমাদের দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের জনগোষ্ঠী দক্ষ হতে হবে। যেটা সহ আলোচক খুব সুন্দরভাবে বলছিলেন
যে দেখেন আমাদের সব হচ্ছে জেনারেলাইজড এডুকেশন হচ্ছে, আমরা কারিগরি শিক্ষায় একদম পিছিয়ে পড়ছি। উন্নত দেশগুলোর দিকে যদি দেখি, ইভেন আমাদের আশেপাশের যে দেশগুলা যেগুলা এমার্জিং ইকোনমি হিসেবে যাচ্ছে, ইভেন যদি আমরা হচ্ছে ভিয়েতনামের কথা বলি, কাম্বোডিয়ার কথা বলি, মালয়েশিয়ার কথা বলি, ওখানেও কিন্তু দেখবো আমরা কারিগরি শিক্ষায় যে পরিমাণ দক্ষতা বৃদ্ধি করার জন্য ইনভেস্টমেন্ট, এটা কিন্তু হচ্ছে না। এবং এই কারণে ইভেন আমাদের দেশের যে আমরা সব সময় বলি, বিভিন্ন দিক থেকে বলা হয় যে এক্সপোর্টের আমাদের বাস্কেটটা এটা আরো ব্রোডেন করা উচিত এবং এখানে আরো প্রোডাক্ট অ্যাড করা উচিত, সেটাও যে পারা যাচ্ছে না, সেটাও কিন্তু এই যে কারিগরি শিক্ষায় আমরা একদম পিছিয়ে আছি সেজন্য। কারণ লাইট ইঞ্জিনিয়ারিং এ কিন্তু আমাদের এখানে যথেষ্ট পরিমাণ সম্ভাবনা ছিল, সেটাও হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা ঠিক মতো হচ্ছে না। যতটুকু আছে ততটুকু কিন্তু নামকা ওয়াস্তে আছে, অনেকটা আপনার হচ্ছে ওই যে সার্টিফিকেট সরবর, এখানে কিন্তু ওই রকম করে কারিগরি শিক্ষাটা হচ্ছে না। এবং আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে দেখেন, আমাদের এই যে আমরা হাজার হাজার মানুষ পাঠাচ্ছি বা কোটি কোটি মানুষ পাঠাচ্ছি, দেখেন এক একটা দেশের এই ডেমোগ্রাফি যেভাবে কাজ করে, আগামী 50 বছর পরে কিন্তু আমাদের আপনার কর্মক্ষম জনগোষ্ঠী থাকবে না যাদেরকে অনেক পরিমাণ আমরা বিদেশে পাঠাতে পারবো। তখন কিন্তু আমাদেরই আপনার অনেক লোকজন কমে যাবে। তখন এত বেশি মানুষ পাঠিয়ে এত কম রেমিটেন্স উপার্জন করে কিন্তু এই এখন যে রেমিটেন্স সাপোর্টটা দিচ্ছে সেটা কিন্তু হবে না। তো কাজেই আমাদের এই যে দক্ষতা, কারিগরি দক্ষতা, এটা বাড়াতেই হবে। ইভেন যদি কারিগরি দক্ষতা হয়, আমাদের যে অর্থনীতির মূল ভিত্তি যেটা কৃষিখাত, সেখানেও কিন্তু আমাদের অনেক পরিমাণ অর্থাৎ রেমিটেন্সের ডেভেলপমেন্ট ধারাবাহিকতা হবে। বজায় রাখতে গেলে আসলে দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আপনার দুজনের পর্যবেক্ষণ আলোচনায় বিষয়টি একদম স্পষ্ট। শরীফুল হাসান, মাহমুদ হোসেন এফসি, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, বিবিসি নিউজের সঙ্গে।